হাই চ্যাম্পস, হাউ আর ইউ? আশা করি সব ভালো আছো। তো অনেক দিন জীবনবিজ্ঞান সাবজেক্টটা পড়া হয়নি, তাই না? চলো, সালোক সংশ্লেষ আমরা শেষ করেছিলাম। তো এরপরে আমাদের যেটা জানতে হবে, সালোক সংশ্লেষের পর আজকে আমরা জানবো হচ্ছে খনিজ পুষ্টি সম্বন্ধে। খনিজ পুষ্টি সম্বন্ধে, ঠিক আছে? খনিজ পুষ্টি মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে মিনারেল নিউট্রিশন। মিনারেল নিউট্রিশন। আচ্ছা, একটা জিনিস এখান থেকে বুঝো যে জীবদেহের পুষ্টির জন্য খনিজ পদার্থ কতটা প্রয়োজন। খনিজ পদার্থ কতটা প্রয়োজন? ডেফিনেটলি স্যার, খনিজ পদার্থ না হলে পুষ্টি হবে কি করে? তাহলে খনিজ পদার্থ অতি গুরুত্বপূর্ণ। তাহলে খনিজ পুষ্টি মানে খনিজ পদার্থের আমাদের পুষ্টিতে কি ভূমিকা রয়েছে? তাহলে খনিজ পুষ্টি মানে খনিজ পদার্থের আমাদের পুষ্টিতে কি ভূমিকা রয়েছে, ঠিক আছে? জীবদেহ মানে আমি শুধু প্রাণীর কথা বলছি না, মূলত এখানে উদ্ভিদের কথা বলছি, প্রাণীর ক্ষেত্রেও তাই, ঠিক আছে? তাহলে প্রাণীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার উদ্ভিদের ক্ষেত্রেও, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই খনিজ মৌল যদি মানে মিনারেলস যদি সঠিক পর্যাপ্ত পরিমাণ পায় তাহলে সঠিক পুষ্টি পাবে। যদি মিনারেলস যদি অভাব দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়। ক্লিয়ার? তো সেক্ষেত্রে খনিজ মৌল অতি গুরুত্বপূর্ণ। তো সেই খনিজ মৌলের যে গুরুত্বের দিক থেকে বিচার করলে আমরা দু ধরনের খনিজ মৌল পাই। একটাকে বলতে পারি অতিমাত্রিক। কি বলতে পারি? অতিমাত্রিক। তাহলে অপরটাকে বলবো আমরা স্বল্পমাত্রিক, ঠিক আছে? আচ্ছা, অতিমাত্রিককে আমরা বলতে পারি ম্যাক্রো এলিমেন্টস। তাহলে স্বল্পমাত্রিককে আমরা বলতে পারি মাইক্রো এলিমেন্টস। আচ্ছা, যদি আমরা এই স্বল্পমাত্রিককে আর একটা নামে ডাকা হয় ট্রেস এলিমেন্ট। ট্রেস খুব স্বল্প মাত্রায় প্রয়োজন হয় বলে ট্রেস এলিমেন্ট বলা হয়। তাহলে অতিমাত্রিককে বলা হয় ট্রেসার এলিমেন্ট। কথাটা বুঝতে পেরেছো? তাহলে তিনটে নামে আমরা পরিচয় পেলাম এদের, ঠিক আছে? যে সমস্ত খনিজ মৌল দেহ গঠনের জন্য তুলনামূলকভাবে বেশি, সেই তুলনামূলক বেশিটা কত না বলছে 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজনে, মানে দেহের যে শুষ্ক ওজন প্রতি গ্রাম শুষ্ক ওজনে 1 থেকে 10 মিলিগ্রাম যদি পাওয়া যায়, মানে যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বলবো অতিমাত্রিক বা ম্যাক্রো এলিমেন্টস বা ট্রেজার এলিমেন্টস। আর যদি দেখা যায় যে কোনো পরিপোষক বা খনিজ মৌল যার প্রয়োজনীয়তা মাত্র 0.1 পার গ্রাম শুষ্ক ওজন, ড্রাই ওয়েট, ঠিক আছে? শুষ্ক ওজন, এই কথাটা বলতে হবে, শুষ্ক ওজনে প্রতি গ্রাম শুষ্ক ওজন কথাটা লিখে দিই, নাহলে পরে বলবে স্যার আপনি তো বলেননি। তাহলে সেক্ষেত্রে 0.1 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজনে যদি প্রয়োজনীয়তা হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে কি না স্বল্পমাত্রিক। তাহলে দেখতেই পাচ্ছ এটা তুলনামূলক বেশি প্রয়োজন তাই অতিমাত্রিক, তুলনামূলক অল্প প্রয়োজন তাই হচ্ছে এটা স্বল্পমাত্রিক। ক্লিয়ার? তাহলে স্বল্পমাত্রিক, অতিমাত্রিক। অতিমাত্রিককে কী বলা হচ্ছে? ম্যাক্রো এলিমেন্টস বা ট্রেসার এলিমেন্টস। স্বল্পমাত্রিককে বলা হচ্ছে মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্টস, ঠিক আছে? এখন এগুলো তো বুঝলাম, তাহলে দু একটা উদাহরণ দিয়ে দিন। হ্যাঁ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো কি সব বলো? এইগুলো সব হচ্ছে তোমার আয়রন, এখানে ক্যালসিয়াম, আয়রনটাকে এর মধ্যে রাখা হয়েছে, ক্যালসিয়াম। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এই মৌলগুলো সব হচ্ছে তোমার, এটা কি লিখলাম? ম্যাগনেসিয়াম বলছিলাম, তাই তো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলো সব হচ্ছে তোমার অতিমাত্রিক। আর এইখানে আয়রন, কপার, জিঙ্ক, ঠিক আছে, মলিবডিনাম, এগুলো সব হচ্ছে তোমার বোরন,
ঠিক আছে, এগুলো সব হচ্ছে তোমার কি কম মাত্রায় প্রয়োজন না স্বল্প মাত্রিক। ক্লিয়ার? ভেরি গুড। এখন এই উদ্ভিদ দেহে এই যে খনিজ পদার্থের কাজ কী আছে, কি কাজ করবে এরা, তাহলে এদের কাজগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজটা বোঝো। প্রথম কাজ হচ্ছে প্রোটোপ্লাজম গঠন। প্রোটোপ্লাজম মানে কোষ, প্রোটোপ্লাজম মানে কোষ, কোষ মানে কী আছে, তার মধ্যে কী আছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম গঠনে কিন্তু সাহায্য করছে কি এই নিউট্রিয়েন্টসগুলো। এই নিউট্রিয়েন্টসগুলো কিন্তু প্রোটোপ্লাজমের গঠনে সাহায্য করছে। এক্ষেত্রে বলে রাখি বিজ্ঞানী হাক্সলে এই প্রোটোপ্লাজমকে জীবন গঠনের ভৌত ভিত্তি বলেছেন। বিজ্ঞানী হাক্সলে কি বলেছেন না জীবনের ভৌত ভিত্তি বা জীবন গঠনের ভৌত ভিত্তি বলেছেন। তাহলে সেক্ষেত্রে জীবন গঠন করতে গেলে প্রোটোপ্লাজম লাগবেই, আর প্রোটোপ্লাজম গঠন হতে গেলে কিন্তু এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের মতো খনিজ মৌলগুলো লাগবে। তাহলে প্রোটোপ্লাজম গঠন করতে লাগছে। 2 নম্বর কি আছে, 2 নম্বর হচ্ছে উৎসেচক গঠন। দেখো আমরা তো জানি উৎসেচক মানে কি আমাদের যে কোনো পরিপাক সহ যে কোনো রাসায়নিক বিক্রিয়া শরীরের উৎসেচক গঠনের ক্ষেত্রে কিন্তু আমাদের কি লাগছে, সেখানে জিঙ্ক বলো বা ম্যাগনেসিয়াম বলো এইগুলো লাগছে। তাহলে সেক্ষেত্রে উৎসেচক গঠনের ক্ষেত্রেও কিন্তু উদ্ভিদ দেহে এর ভূমিকা রয়েছে, কার, খনিজ মৌলের। ঠিক আছে। 3 নম্বর কি আছে, জারণ বিজারণ বিক্রিয়া। এক্ষেত্রে বলি এই জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে না লোহা বা তামা মানে আয়রন এবং কপার এদের হচ্ছে কি বিভিন্ন যোজ্যতা থাকে এবং ইলেকট্রন পরিবহনে এরা সহায়তা করে। দেখবে সেই সাইটোক্রোম বাহক, ফেরিডক্সিন বাহক আমরা পড়েছি না, তো এই সাইটোক্রোম ফেরিডক্সিন বাহক মানে এরা ইলেকট্রন ট্রান্সপোর্টেশনে সাহায্য করছে। কারা, এই খনিজ মৌলগুলো, তাই তো। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কী হচ্ছে শ্বসন, ওই সময় যে ইলেকট্রন ট্রান্সপোর্টেশন লাগবে তাহলে সেক্ষেত্রে কি এরা সাহায্য করছে। তাহলে জারণ বিজারণ, ইলেকট্রন ট্রান্সপোর্টেশন হওয়া মানে কি, আদান প্রদান হওয়া মানে কি জারণ বিজারণ ঘটবে। তাহলে সেক্ষেত্রে জারণ বিজারণ সহায়তা করছে কারা, না এই সমস্ত মৌলগুলো। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে যেটা আমরা পড়ব অভিস্রবণে ভারসাম্য। অভিস্রবণে ভারসাম্য মানে কি, একটা জিনিস ভালো করে বোঝো, অভিস্রবণে ভারসাম্য কথাটার মানে কি। দেখো কোনো একটা কোষ, তাহলে কোষের মধ্যে বাইরে যদি তরলের ঘনত্ব কম হয়, ভেতরে তরলের ঘনত্ব যদি বেশি হয়, তখন কি হবে, তরল ওখানে প্রবেশ করবে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে। আর যদি ভেতরে কম হয় বাইরে বেশি হয়, তাহলে ভেতর থেকে ঘনত্বের দিকে সর্বদাই যায়। এই তো গল্প। তাহলে ভাবো এইখানে যদি আমার কোষে প্রয়োজন হয় জলের, তাহলে কোষের ভেতরে আমাকে যদি এইখানে খনিজ মৌলগুলো থাকে তাহলে তার ঘনত্ব বেড়ে যাবে। ঘনত্ব বেড়ে যাওয়া মানে সেখানে জল প্রবেশ করবে। ওই জন্যই তো দেখো যে লবণ খেয়ে নিলে কি হয়, রক্তে ঘনত্ব বেড়ে যায়, তার ফলে জল প্রবেশ করতে থাকে। ঠিক আছে, মানে রক্তের ঘনত্ব বেড়ে যাওয়া মানে তখন কোষ থেকে জল রক্তে বেরিয়ে চলে আসে। কথাটা বুঝতে পেরেছো? তার মানে কোষ তখন কি শ্রিঙ্ক হয়ে যায়, কুঁচকে যায়, আর রক্তের ভলিউম তখন কি বেড়ে যায়, তাই তো। তো যাই হোক, তাহলে অভিস্রবণ প্রক্রিয়া, তাহলে কখনো প্রয়োজন রক্তের, ধরো কোনো কারণে খনিজ মৌল কমে গেছে, তাহলে রক্ত পাতলা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে রক্ত কী হবে, নালি থেকে কোষের দিকে প্রবেশ করে যাবে। তার মানে রক্তের তরল অংশ প্রবেশ করে গেলে তখন কি হবে, রক্তের ভলিউম কমে যাবে, চাপ কমে যাবে। আবার উল্টো দিকে রক্তের মধ্যে যদি দেখা যায় জিম কমে যাবে, চাপ কমে যাবে। আবার উল্টো দিকে রক্তের মধ্যে যদি দেখা যায় যে তোমার খনিজ মৌলের পরিমাণ বেড়ে গেছে, তাহলে কী হবে, জল বেরিয়ে চলে আসবে, তাহলে রক্তচাপ বেড়ে যাবে, তাই তো। তাহলে এই যে অভিস্রবণের ভারসাম্য, সেক্ষেত্রেও কি এই সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, এই সমস্ত মৌলগুলো কি করছে, তোমার এই অভিস্রবণের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে। তাহলে এই হচ্ছে তোমার একটা পয়েন্ট গেল অভিস্রবণের ভারসাম্য। কথাটা বোঝাতে পেরেছি? নেক্সট হচ্ছে ক্লোরোফিল সংশ্লেষ। তাহলে উদ্ভিদের ক্ষেত্রেও তাই, এটা প্রাণীদের ক্ষেত্রে যে জিনিস বললাম আমি রক্ত দিয়ে বললাম, তাহলে উদ্ভিদের ক্ষেত্রেও তাই। তাহলে ক্লোরোফিলের ক্ষেত্রে ক্লোরোফিলের সংশ্লেষ, তাই তো। আচ্ছা, ক্লোরোফিল উদ্ভিদের কি হয় না সালোক সংশ্লেষকারী রঞ্জক। এই ক্লোরোফিলের মধ্যে কি কি থাকে,
মূল হিসেবে থাকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম ছাড়াও তোমার জিঙ্ক বা আয়রন থাকে। এই ম্যাগনেসিয়াম তাহলে ক্লোরোফিল বিনষ্ট হতে থাকবে এবং পাতার বর্ণ হলুদ হয়ে যাবে। দ্যাট ইজ কল ক্লোরোসিস। কি বলা হয়? ক্লোরোসিস বলে রোগটা হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে ক্লোরোফিল গঠনেও কিন্তু এরা সহায়তা করছে। নেক্সট ওয়ান অ্যান্ড লাস্ট পয়েন্ট, এই খনিজ মৌলের পুষ্টির গুরুত্বের ক্ষেত্রে, তাহলে খনিজ মৌলের গুরুত্বের ক্ষেত্রে লাস্ট পয়েন্ট হিসেবে আমরা পড়ছি বাফার ক্রিয়া। আচ্ছা, বাফার ক্রিয়া ব্যাপারটা একটু বুঝতে লাগবে, কি জিনিসটা কি বাফার, কি হোয়াট ইজ বাফার? বাফার কথাটার মানে বুঝো, বাফার কথাটার মানে বুঝো যে এমন একটা সলিউশন বা দ্রবণ যা পিএইচের পরিবর্তন হতে দেয় না। মানে কি? মানে এখানে বাফার হচ্ছে এমন একটা সলিউশন, একটা দ্রবণের কথা বলা হচ্ছে। তার মানে সেটা কি দিয়ে তৈরি হয়? অ্যাসিড এবং তার সঙ্গে তুলনামূলক নিম্নমানের ক্ষার, মানে বা উল্টোটা, মানে উচ্চ ক্ষার নিম্ন অ্যাসিড, এটাও হতে পারে। তাহলে যে কোনো একটা মিশ্রণ যেটা কি না বাইরে থেকে যদি কোনো অ্যাসিড বা ক্ষার তুমি যোগ করো, চট করে দেহের পিএইচকে বদলে যেতে দেবে না। ঠিক আছে? দ্যাট ইজ কল বাফার। বুঝতে পেরেছো? এখন কি সুবিধাটা কি আছে? এখন ধরো তোমার শরীরে, আমি তোমার শরীর দিয়েই বোঝাই, তোমার শরীরে ধরো একটা নির্দিষ্ট বাফার যদি না মেনটেন করে, হঠাৎ করে শরীরে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গেছে, কি হবে? তাহলে শরীরের পুরো সিস্টেম ভেঙে পড়বে তো, হ্যাঁ কি না? তাহলে রক্ত ওই বাফার সলিউশন হিসেবে কাজ করে বলে ওখানে কী হয়, তোমার যদি উচ্চমাত্রার অ্যাসিডও করে যায় সেক্ষেত্রে কিন্তু সামলে নেয়। আবার বেশি কারণে, কোনো কারণে অ্যাসিডের পরিমাণ কমে গেছে তখনও কিন্তু ক্ষার বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও সামলে নেয়। এই বাফার যদি নষ্ট হয়ে যায় শরীরে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব বিপজ্জনক ব্যাপার। ঠিক আছে? তাহলে এই বাফার ক্রিয়াটা মানে এই মৌলগুলো, এর মধ্যে কি হচ্ছে, এই যে আমার এলিমেন্টসগুলো, এই মৌলগুলো রয়েছে, এর ফলে কি হচ্ছে, এরা ওই অ্যাসিড বা ক্ষারের একটা ভারসাম্য বজায় রাখছে, অর্থাৎ বাফার সলিউশন তৈরি করে রাখছে, অর্থাৎ কোষের অম্লতার যে বলছে যে মানে বা ক্ষারকীয়তার যে পরিবর্তন সেটাকে, মানে সেটার হাত থেকে বা ক্ষারকীয়তার যে পরিবর্তন জীবদেহকে অর্থাৎ উদ্ভিদ দেহকে রক্ষা করে। ঠিক আছে? অর্থাৎ পিএইচের পরিবর্তনে বাধা দেয়। তাহলে বাফার কথাটা বোঝা গেছে এবং বাফার ক্রিয়া কি হয় ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এইগুলো হলো আমাদের এখানে খনিজ মৌলের যে আমার কাজ, বা খনিজ মৌল যেটা পড়লাম তার হচ্ছে কাজ। ঠিক আছে? ওকে, তাহলে এইখানটা আমরা জানলাম। এরপরের বাষ্পমোচন। বাষ্পমোচনকে ইংরেজিতে বলা হচ্ছে ট্রান্সপিরেশন। কি বলা হয়? ট্রান্সপিরেশন। কি বলা হয়? ট্রান্সপিরেশন। ব্যাপারটা কি? ধরো উদ্ভিদ, একটা উদ্ভিদ, তাহলে সেই উদ্ভিদটা কি হচ্ছে না, সে তার সালোক সংশ্লেষ মানে খাদ্য তৈরির জন্য সে তো জল মাটি থেকে গ্রহণ করবেই না, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে একটা জিনিস ভাবো, যদি এখন এইখান থেকে পর্যাপ্ত পরিমাণ জল পেয়ে যায় খুবই ভালো, কিন্তু তুলনামূলক বেশি পরিমাণ জল পাচ্ছে, তাহলে বেশি জল তুলছে, ওর কাছে তো হিসেব নেই, তাহলে ও জল তুলছে, তাহলে তুললে বেশি পরিমাণ কোষের মধ্যে রসস্ফীতি হয়ে কোষগুলো তো নষ্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত জলটা কী হচ্ছে, পাতার মাধ্যমে বা কাণ্ডের মাধ্যমে কি হয় না, বায়ুমণ্ডলে নির্গত করে দেয়। ঠিক আছে? বায়ুমণ্ডলে নির্গত করে দেয় জলীয় বাষ্প আকারে। তাহলে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি না, বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। তাহলে বাষ্পমোচন কি যদি বলি, তাহলে এটা একটা জীবদেহে ঘটে, তাহলে জৈবনিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে পারি। এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা কি একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা জৈবনিক প্রক্রিয়া। তাহলে যে জৈবনিক প্রক্রিয়ায় বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহে কি হয়, প্রয়োজনের অতিরিক্ত, এই কথাটা বলতে হবে, প্রয়োজনের অতিরিক্ত জল কি হয়, প্রয়োজনের অতিরিক্ত জল
বাষ্প আকারে বায়ব অংশের মাধ্যমে কি আকারে বেরোয়? বায়ব অংশের মাধ্যমে কি আকারে বেরোয়? বাষ্প আকারে। আচ্ছা, বায়ব অংশ মানে কি? যেগুলো বায়ুর মধ্যে রয়েছে, তাহলে একটা পাতা আছে, কাণ্ড আছে, এর মধ্যে দিয়ে, তাহলে বাষ্প আকারে বায়ব অংশের মাধ্যমে দেহের বাইরে, বায়ব অংশের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, দেহের বাইরে নির্গত হয়। ঠিক আছে, এবং দেহকে সুস্থ সবল রাখে, তাকে বলা হচ্ছে বাষ্পমোচন। তাহলে কি বললাম? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের বা উদ্ভিদদের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্প আকারে বায়ব অংশের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় এবং জীবদেহকে সুস্থ ও সতেজ রাখে, তাকে বলা হচ্ছে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন, বা আরও একটা নাম আমরা বলতে পারি বাষ্পমোচন, প্রস্বেদন, ট্রান্সপিরেশন, একই কথা। জিনিসটা বুঝতে পেরেছো? এখন সেক্ষেত্রে বলছি যে অতিরিক্ত জল, যেহেতু দিনের বেলা সূর্য থাকে, তাহলে সূর্যের দ্বারা পাতার মধ্যে কী হচ্ছে? পত্ররন্ধ্র খুলে আমরা জানি, তাহলে পত্ররন্ধ্র খোলার মাধ্যমে তাহলে দিনের বেলা বাষ্পমোচনের হারটা অনেক বেশি হয় এবং সেটা প্রায় 85% যেটা হচ্ছে দিনের বেলাতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে একটা পার্থক্য, বাষ্পমোচন আর বাষ্পীভবন, এই দুটো কথার মধ্যে এক পার্থক্য আছে। বাষ্পমোচন আর বাষ্পীভবন অনেক সময় পার্থক্য জানতে চান স্যারেরা। তো বাষ্পমোচন কী হচ্ছে? জীবদেহে ঘটছে, তাহলে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বুঝতে পেরেছো? আর এটা একটা ভৌত প্রক্রিয়া। ঠিক আছে, এখানে বাষ্পমোচন সাধারণত দিনের বেলা, ঠিক আছে, এখানে বাষ্পমোচন সাধারণত দিনের বেলায় হয়, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে। এটা কিন্তু শুধু দিনের বেলা নয়, মানে তাপমাত্রা মোটামুটি পেলে হয়, তবে সূর্যালোকের উপস্থিতিতে বাড়ে, মানে সারা দিন, দিবারাত্র বলতে পারি আমরা, দিন রাত হচ্ছে। ঠিক আছে, কিন্তু সূর্যের আলো পেলে কী হয়? তাপ বেশি পায়, তখন এই প্রক্রিয়াটা বাড়ে। এটা একটা ভৌত বিজ্ঞানে পড়েছি না, বাষ্পীভবন। বাষ্পমোচন আর বাষ্পীভবন কাছাকাছি শব্দ দুটো, সেই জন্য অনেক সময় পার্থক্য জানতে চাওয়া হয়। ঠিক আছে, 3 নম্বর, এটা কী আছে? যেহেতু এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কোষ দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা কিন্তু প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা একটা পার্থক্য। 4 নম্বর, যদি বলি আমরা যে এখানে এই বাষ্পমোচনের ফলে বিভিন্ন চাপের অস্তিত্ব, পরে পড়ব কীভাবে বাষ্পমোচন হয়, তাহলে চাপের অস্তিত্ব বোঝা যায়, কিন্তু এখানে ওরকম কিছু চাপের অস্তিত্ব বোঝা যায় না। তাহলে এই কটা পার্থক্যের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে আমরা বাষ্পমোচন আর বাষ্পীভবনের মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, আচ্ছা, স্থান, বাষ্পমোচনের স্থান, নেক্সট টপিক হচ্ছে বাষ্পমোচনের স্থান। কোথায় বাষ্পমোচন হয়? প্রথম কথা বলি পাতা, দ্বিতীয় কথা বলি কাণ্ড। পাতার মধ্যে যেটাকে বলা হয় পত্ররন্ধ্র, আর কাণ্ডের মধ্যে বলা হয় লেন্টিসেল। কি বলা হয়? লেন্টিসেল। তার মানে এখানে পাতার মধ্যে এরকম পত্ররন্ধ্র আছে, ঠিক কাণ্ডের মধ্যেও, কাণ্ডটাকেও যদি তোমাকে বড় করে দেখানো হয়, তাহলে ওরও মধ্যে ছিদ্র আছে এরকম, সেটাকে লেন্টিসেল বলা হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে সেক্ষেত্রে এখানে পাতায় পত্ররন্ধ্র এবং কাণ্ডে লেন্টিসেল। ঠিক আছে, তো বলছে পাতার পৃষ্ঠতলে বা ত্বকে অসংখ্য ক্ষুদ্র এবং উপবৃত্তাকার ছিদ্র থাকে, যেগুলোকে বলা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। এখন একটা পাতাকে যদি আমি দেখি, ঠিক আছে, সেক্ষেত্রে এই পাতার মধ্যে অসংখ্য রকম ছিদ্র থাকে। ঠিক আছে, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে পত্ররন্ধ্র বা ইংরেজিতে বলা হয় স্টোমাটা। কি বললাম? স্টোমাটা। আচ্ছা, এইটাকে যদি আমি বের করে তোমাকে বড় করে দেখাই, তাহলে এই পত্ররন্ধ্রটাকে ঘিরে থাকছে দুটো এরকম অর্ধচন্দ্রাকৃতি কোষ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাদের দিকে বলা হচ্ছে যে গার্ড সেল বা রক্ষী কোষ।
ঠিক আছে। এই রক্ষী কোষ দ্বারা বেষ্টিত হয়ে একটা গহ্বর থাকে যেটাকে বলা হচ্ছে রন্ধ্র বা পত্ররন্ধ্র। এবার বলছে পত্ররন্ধ্রের চারপাশে এবার একেই ঘিরে কি হচ্ছে আরও কোষ থাকছে, ঠিক আছে, কোষ থাকছে, সেইগুলোকে বলা হচ্ছে সম্পূরক কোষ, ঠিক আছে। তো এইখানে এই দিনের আলোতে কি হয়, যখন এগুলোর থেকে যখন জল বেরিয়ে তাহলে এদের মধ্যে কি হচ্ছে ফাঁকা স্থান সৃষ্টি হয়, তাহলে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, হলো, তাহলে পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়ার ফলে এখান দিয়ে জল বেরিয়ে চলে গেল। আবার যখন রাতের বেলা তখন সেক্ষেত্রে কি হচ্ছে, এই জল গ্রহণ করে স্ফীত হয়ে যাচ্ছে, স্ফীত হয়ে যাওয়ার ফলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বন্ধ হয়ে যাওয়ার ফলে তখন সেক্ষেত্রে কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে বাষ্পমোচন সেখানে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে সে পত্ররন্ধ্রে কিন্তু এই রসস্ফীতির হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে, ঠিক আছে, এবং সেটা খুলতে সাহায্য করে কে, এই রক্ষী কোষ বা গার্ড সেলগুলো, ঠিক আছে। এর মাধ্যমে কি হয় না ট্রান্সপিরেশন, আশা করি বোঝাতে পেরেছি। এছাড়াও এই যে বললাম এইখানে লেন্টিসেল, লেন্টিসেল মানে হচ্ছে কাণ্ডের মধ্যে যে ছিদ্র থাকে সেগুলোকে লেন্টিসেল বলা হচ্ছে। তাহলে কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড এবং শাখায় বিন্দুর ন্যায় লেন্স উত্থিত লেন্স আকৃতির ছিদ্রগুলো লেন্টিসেল বলা হয়। আর লেন্টিসেলের সাহায্যে যে বাষ্পমোচন হয়, ঠিক আছে, এটাকে এর ক্ষেত্রে যেমন এটাকে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, ঠিক আছে, এই ক্ষেত্রে এটাকে বলে লেন্টিসেলার বাষ্পমোচন, ঠিক আছে, লেন্টিকিউলার বাষ্পমোচন বা লেন্টিসেলার বাষ্পমোচন বলা হয়। এক্ষেত্রে 0.1% বাষ্পমোচন এইভাবে হয়, আর এখানে 50 to 97% বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু সবথেকে বেশি বাষ্পমোচন হয়ে থাকে, আর খুব কম মোটামুটি একটা হয় সেটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে, ঠিক আছে। আরও একটা হয় এই যে পাতা বা কাঁটা বা কাণ্ড, এর গায়ে কি ত্বক, এখানে ত্বকের মধ্যে এখানে কিউটিকলের আস্তরণ থাকে, একটা কিউটিন নামক একটা স্নেহ পদার্থের আস্তরণ থাকে, ঠিক আছে। তো সেই আবরণটা কি হচ্ছে বাষ্পমোচন মূলত রোধ করে। ধরো এর উপরে একটা মোম জাতীয় পদার্থের প্রলেপ দেখবো অনেক পাতার উপরে থাকে, যেটাকে কিউটিকল বলা হয়। কী বলা হয়? কিউটিকল, ঠিক আছে। তো সেই কিউটিকল কি হয় বাষ্পমোচনকে মূলত প্রতিরোধ করে। এখন তার মধ্যে যদি ক্র্যাক দেখা যায়, মানে তার মধ্যে যদি কোনো ফাটল সৃষ্টি হয়, তাহলে সেখান দিয়ে কী হবে বাষ্প বেরোবে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় কিউটিকলীয় বাষ্পমোচন বা কিউটিকুলার বাষ্পমোচন। সেক্ষেত্রে এর মাধ্যমে 3 to 10% হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, একটা কাণ্ডের মানে লেন্টিসেলার, আর একটা 3 নম্বর হচ্ছে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার, কিউটিকুলার বা কিউটিকুলার, ঠিক আছে, কিউটিকুলার বাষ্পমোচন। তাহলে বোঝা গেছে জিনিসটা। তাহলে এই হচ্ছে আমাদের বাষ্পমোচন কাকে বলে, বাষ্পমোচন কিভাবে হয়, বা তার কোন কোন অঙ্গের মাধ্যমে হয়, এদের পার্থক্য। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর যেটা এই বাষ্পমোচনের সম্বন্ধে আর একটা ছোট্ট জিনিস পড়ব। বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে কোন কোন শর্ত। বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে, প্রথম কথা দেখো বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে, আমি এটা একটু মুছে দিই তাহলে সুবিধা হবে তোমাদের। বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে কে, তাই তো, চলো দেখে নেওয়া যাক। বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে প্রথম হচ্ছে উষ্ণতা। দেখো উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রণ করে, যত বেশি টেম্পারেচার বেশি হবে তত কি হবে, এখানে এই যে গার্ড সেলগুলো তত দ্রুত খুলে যাবে। তো যার ফলে কি হচ্ছে না সেখান থেকে বাষ্পমোচনের হার বেশি হবে। তাহলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে তবেই কিন্তু ওখানে প্রস্বেদনের হার বাড়ে বা বাষ্পমোচনের হার বাড়ে, এবং সেক্ষেত্রে টেম্পারেচারটা মোটামুটি 10 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বাষ্পমোচন মানে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, এবং সেক্ষেত্রে বাষ্পমোচন বেশি হয়। এবং সেক্ষেত্রে যদি বলা হয় তোমাকে যে গ্রীষ্মকালে বাষ্পমোচনের হার কি বেশি, বুঝতেই পারছো টেম্পারেচার দেখো মানে কথাটার মানে কি, আর্দ্রতা কথাটার মানে হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, হিউমিডিটি। তাহলে বায়ুতে উপস্থিত জলীয়, তখন ভাবো বায়ুতে যদি বেশি পরিমাণ জলীয় বাষ্প যদি থাকে তাহলে কি বেশি পরিমাণ তোমার বাষ্পমোচন হবে না।
আর যদি বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে সেক্ষেত্রে বাষ্পমোচন বেশি হবে। ঠিক আছে, তাহলে বেশি পরিমাণ বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে, তাহলে সে তত বেশি টানবে। 3 নম্বর হচ্ছে বায়ুর প্রবাহ। বায়ু প্রবাহ, এখন ভাবো বায়ু স্থির অবস্থায় আছে, বাষ্পমোচন কি বেশি হবে? না, একই জায়গাতে জলীয় বাষ্প, তাহলে বায়ুতে ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে তো বায়ু যত প্রবাহিত হবে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে কিন্তু জলীয় বাষ্প এখানে ধরো উৎপন্ন হলো, তাহলে এখানে টানা হয়ে চলে গেল অন্য জায়গায়, তাহলে ভ্যাকেন্ট তৈরি হলো, তাহলে এই জায়গাটা আবার জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হবে, তাহলে বায়ু প্রবাহ করে। আলো, নেক্সট পয়েন্ট হচ্ছে আলো। আলো সেক্ষেত্রে দেখো যদি বলি যে প্রত্যক্ষভাবে বাষ্পমোচনকে কিন্তু প্রভাবিত না করলেও পরোক্ষভাবে আলোর উপস্থিতিতেই কিন্তু সেক্ষেত্রে ওই পত্ররন্ধ্রগুলি উন্মুক্ত হয়, তো যার ফলে সেখান দিয়ে বাষ্পমোচনের হার তত বেশি হয়। এবং আরেকটি পয়েন্ট যেটা হচ্ছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, পাতার গঠন। পাতার গঠন, এখন তুমি ভাবো পাতার ফলক যত বেশি চওড়া হবে, হ্যাঁ, আর সরু হবে, কোনটার ক্ষেত্রে যত চওড়া ফলক হবে তত পত্ররন্ধ্র বেশি হবে, তত বাষ্পমোচন বেশি হবে, তাই না? তো সেক্ষেত্রে এই হচ্ছে গল্প, কথাটা বোঝাতে পেরেছি? তো সেক্ষেত্রে এইখান পর্যন্ত পড়বে, পরের দিন বাষ্পমোচনের তাৎপর্য থেকে আমরা নেক্সট টপিক্সে যাব। কি আজকে পড়ে নিতে চাইছো? আচ্ছা চলো তাহলে বাষ্পমোচনের তাৎপর্যটাও পড়িয়ে দিই। ঠিক আছে, রেডি তো? নেক্সট টপিক তাহলে বাষ্পমোচনের তাৎপর্য। এটা একটু মুছে নিই, দাঁড়াও। সেক্ষেত্রে বলি বাষ্পমোচনের ক্ষেত্রে একটা জিনিস, বাষ্পমোচনের হচ্ছে আমরা যেটা পড়ব তাৎপর্য বা গুরুত্ব। বাষ্পমোচনের কি গুরুত্ব আছে? এর দুটোই গুরুত্ব আছে, একটা উপকারী গুরুত্বও আছে বা তাৎপর্য, আর একটা অপকারী তাৎপর্যও আছে। বুঝতে পারছো? উপকারী কি অপকারী কি? তাহলে আগে উপকারীগুলো জানি। প্রথম কথা দেখো, বাষ্পমোচন যদি না থাকতো তাহলে উদ্ভিদ, তাহলে তার মূলের সাহায্যে সেক্ষেত্রে কি যে বাষ্পমোচন হয় বলেই এখানে টান তৈরি হয়, এখানে টান তৈরি হয়, এই টানের ফলে কি হচ্ছে, জল পাতায় পৌঁছচ্ছে, অর্থাৎ এইখানে প্রথম কথা হচ্ছে মূলের দ্বারা জল শোষণ, তাহলে এখানে জল উপর দিকে উঠছে মানে এখানে টান তৈরি হচ্ছে, অর্থাৎ জল শোষণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জল শোষণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট কার, বাষ্পমোচনের। বাষ্পমোচন হয় বলেই কিন্তু সেক্ষেত্রে জল শোষণ হয়। ঠিক আছে, এবং জল শোষণ হওয়ার সঙ্গে সঙ্গে জল তো এই জায়গায় থাকলে হবে না, তাহলে জল উপর দিকে উঠে, তাহলে রসের উৎস্রোত, এই কথাটাকে বলা হয় রসের উৎস্রোত, কীভাবে হয় এটা নিয়ে একটা ক্লাস আমরা করব, রসের উৎস্রোত। ঠিক আছে, রসের উৎস্রোত কিভাবে হয়, বুঝতে পেরেছো? তো এইটা আপাতত মনে রাখো যে মূল দ্বারা শোষিত জল কি হচ্ছে, এই বাষ্পমোচনের টানের ফলে কি হচ্ছে, কাণ্ডের মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছচ্ছে, এই ঘটনাটাকে বলে রসের উৎস্রোত। তাহলে এখানে কি বাষ্পমোচন দায়ী নয়, বলো? আচ্ছা, 3 নম্বর, পত্রতলের উষ্ণতা। পত্রতলের উষ্ণতা হ্রাস। আচ্ছা, এইখানে দেখো পাতা, এই যে পাতা দেখতে পাচ্ছ, পাতার উপরে এখানে জলীয় বাষ্প, তাহলে এই যে জলীয় বাষ্প তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ কোথা থেকে নেবে, তাহলে পাতা থেকে নেবে, তাহলে নেওয়ার ফলে কী হচ্ছে, পাতার যে টেম্পারেচার সেটা খানিকটা হ্রাস পাবে না, পাবে তো? তাহলে সেক্ষেত্রে না হলে তো পাতা এমনি শুকিয়ে যেত, তাহলে সেটা একটা ব্যাপার। 4 নম্বর, রসস্ফীতি, সেটা একটা ব্যাপার। 4 নম্বর, চাপ বজায় রাখা। রসস্ফীতি চাপ বজায় রাখা বলতে কি না, বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল যেহেতু দেহ থেকে বার করে দিচ্ছে, যদি না বার করে দিত তাহলে কি এর মধ্যে কি ক্রমাগত জল উত্তোলন করে শরীরে কী হচ্ছে, রসস্ফীতি করতো, কোষের মধ্যে অতিরিক্ত জল ঢুকে যাওয়ার পরে কি কোষ ফুলে যেত, তাহলে রসস্ফীতি হয়ে কোষ নষ্ট হয়ে যেতে পারতো, তাহলে সেই জলটা বের করে দিয়ে সেই রসস্ফীতি চাপটাকে বজায় রাখছে। 5 নম্বর পয়েন্ট কি আছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ। প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ কথাটার মানে কি, যতটা প্রয়োজন ততটা জল কাজে লাগাচ্ছে, বাকি জলটা এক্সেস জলটা শরীরে থাকলে রসস্ফীতি ঘটাবে, চাপ তৈরি করবে, তাহলে সেই জলের উপকারী ভূমিকা
উদ্ভিদের ক্ষেত্রে বাষ্পমোচনের উপকারী ভূমিকা হচ্ছে এটা। কথাটা বুঝতে পেরেছো তো? জল শোষণের ক্ষেত্রে রসের উৎস, পত্রতলের উষ্ণতা হ্রাস, রসস্ফীতি চাপ বজায় রাখা, প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ। আশা করি জিনিসটা মাথায় ঢুকেছে। অপকারী কী স্যার? এটাই হচ্ছে মেন বোঝার এখানে। অপকারী বলতে কি হয় না, ধরো কোনো মাটিতে জলের পরিমাণ কম আছে, ঠিক আছে, এখন তুমি ভাবো তোমাকে যদি দূর থেকে জল আনতে হয়, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে কি তুমি নিয়ে এসে সেখানে ছড়াবে, বাইরে ছড়াবে? না। কিন্তু এরা তো জানে না, তাহলে কষ্ট করে ধরো কোনো জায়গায় জল কম, তাহলে সেখান থেকে অনেক দূর থেকে জল তুলে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে গিয়ে সেখানে সে জলটা তাহলে প্রয়োজন শরীরের পক্ষে না, তারও কিছু অংশ দেখা যাচ্ছে বাইরে বাষ্পমোচন আকারে ছড়িয়ে দিচ্ছে। তাহলে ছড়িয়ে দিলে কি জলের অভাব দেখা দেবে শরীরে? দেখা যাচ্ছে বাইরে বাষ্পমোচন আকারে ছড়িয়ে দিচ্ছে, তাহলে ছড়িয়ে দিলে কি জলের অভাব দেখা দেবে শরীরে, তাই না? তাহলে প্রয়োজনীয় জলকেও কখনো কখনো এরা কি হচ্ছে, শরীরের বাইরে বাষ্পমোচন অভাব দেখা যায়। তো যার ফলে এই পাতাগুলো কি হয়, বিশেষ করে গ্রীষ্মকালে দেখবে কি এই দুপুরের দিকে নেতিয়ে পড়ে, যেটা মানে ক্রমাগত নিচের দিকে পাতাগুলো ঝুলে যায়, নেতিয়ে পড়ে। এই নেতিয়ে পড়াটাকে বলা হচ্ছে উইল্টিং। কি বলা হয়? উইল্টিং বলা হয়। কি বলা হয়? উইল্টিং। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এই বাষ্পমোচন কিন্তু এটা অপকারী ভূমিকাও পালন করছে। একটাই পয়েন্ট, কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো? বোঝাচ্ছিল। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, লাস্ট পয়েন্ট টুডের, সেক্ষেত্রে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। যা বাবা, প্রক্রিয়া বলা হয়। কেন? বিগ কোশ্চেন। আচ্ছা, যে জিনিসটা তোমার প্রয়োজনীয় সেই জিনিসটা ক্ষতিকারক হতে পারে? এ কি কথা? বাষ্পমোচনকে বলা হচ্ছে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। আচ্ছা, যদি প্রয়োজনীয় হবে তাহলে সে ক্ষতিকারক হবে কেন? আর যদি ক্ষতিকারকই হয় তাহলে সে প্রয়োজনীয় হবে কি করে? বিষ একটা মানুষের ক্ষেত্রেই প্রয়োজনীয় আবার ক্ষতিকারক হতে পারে না, তাহলে সেটা ক্ষতিকারক, সে প্রয়োজনীয় নয়। আবার যে জিনিসটা প্রয়োজনীয় খাদ্য, সে ক্ষতিকারক নয়। তাহলে এক্ষেত্রে প্রয়োজনীয় এবং ক্ষতিকারক দুটি বিপরীত কথা, তাই তো? কেন বলা হচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে প্রয়োজনীয়, কারণ তার উপকারী ভূমিকাগুলো বলবো, কারণ এই ভূমিকাটা বলবো, ঠিক আছে? তাহলে এই ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কিন্তু এই কারণের জন্য আমার বাষ্পমোচন প্রয়োজনীয় প্রক্রিয়া লিখব, এবং এক্ষেত্রে এই পয়েন্টটা ব্যাখ্যা করে বলবো এটা হচ্ছে ক্ষতিকারক প্রক্রিয়া। সেই জন্য একত্রে এদের দিকে বলা হয় প্রয়োজনীয় এবং ক্ষতিকারক প্রক্রিয়া। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে বাষ্পমোচন চ্যাপ্টারটা আমাদের এখানে কমপ্লিট হলো। আশা করি প্রত্যেকে হ্যাপিলি শিখেছো, খুশি খুশিতে শিখেছো, মজা করে শিখেছো। ভালো লেগেছে তো? জানিও আমাকে, কারণ দূর থেকে তোমার দিকে উপলব্ধি করতে হচ্ছে আমাকে। তো ক্রমাগত তোমাদের জন্য যেটা করছি, চেষ্টা করছি আমি যতটা ভালোভাবে দেওয়া যায়, বা আমার জ্ঞানত যতটা আমি ভালোভাবে পরিবেশন করতে পারি, কিন্তু তোমাদের ফিডব্যাক ছাড়া পরিবেশন করতে পারি, কিন্তু তোমাদের ফিডব্যাক ছাড়া সেটা তো সম্ভব নয়। তো সুতরাং অবশ্যই জানিও, ঠিক আছে, কেমন লাগলো। আর অবশ্যই পড়াশুনো করবে, করে এটাকে রেডি করে নেবে, ঠিক আছে? ওকে।